হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এখন আজকে এই ভিডিওর মধ্যে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ সম্বন্ধে আলোচনা করব এবং ধীরে ধীরে আমরা এই চ্যাপ্টারটা পুরো শেষ করব। যদি পুরো চ্যাপ্টারটা শেষ করা পসিবল না হয় তাহলে ছোট ছোট আকারে আমরা এটাকে ভেঙে নেওয়ার চেষ্টা করব। ওকে, তো চলো আমরা প্রথমে স্টার্ট করি ডেটা টাইপ সম্বন্ধে জানা। দেখো, প্রথমে আমি যেটা হেডিং দিয়ে রেখেছি এটা হচ্ছে সেমিস্টার 3-র অংশ, সেই জন্য এখানে সেমিস্টার 3 লিখে রেখেছি এবং এটা ইউনিট 1-এর অংশ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং আমাদের যে সেকশন নিয়ে আলোচনা হচ্ছে নলেজ অফ ডেটা টাইপ। এই নলেজ অফ ডেটা টাইপে আমি প্রথমেই হেডিং দিয়ে নিয়েছি যে পাইথন ডেটা টাইপস। তো পাইথন শেখার সময় যে বিষয়গুলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বলে বিবেচিত হয় তার মধ্যে ডেটা টাইপ হচ্ছে অন্যতম। অর্থাৎ ডেটা টাইপটা আমাদেরকে শিখতেই হবে, না হলে কিন্তু প্রবলেম আছে। অন্যান্য যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে তুমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিফট করো তাহলে ডেটা টাইপ তুমি অলরেডি জানো, বাট যদি ডাইরেক্টলি তুমি এই ভিডিওটা দেখো এবং যদি ক্লাস 12-এর স্টুডেন্ট হয়ে থাকো, 11-12-এর, তাহলে কিন্তু এটা তোমাকে শিখতেই হবে, তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একজন শিক্ষার্থী যখন প্রথমবার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে তখন সে সাধারণত ভেরিয়েবল, ইনপুট, আউটপুট, ডেটা নিয়ে কাজ করতে শেখে। তো এটাই হচ্ছে আমাদের লার্নিংয়ের প্রথম স্টেপ। আমরা ভেরিয়েবল, ইনপুট, আউটপুট কি এইগুলো সম্বন্ধে বেসিক ধারণা তো আমরা দিয়েছি, ডেটা কি, তথ্য কি, ইনফরমেশন কি, এইগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিভাবে বুঝবে যে কোন ডেটাটা সংখ্যা, কোন ডেটাটা একটা টেক্সট, বা কোন ডেটাটা বুলিয়ান মানে সত্য না মিথ্যা, এগুলো কিভাবে বুঝবে? তো এই প্রশ্নের উত্তরটাই হচ্ছে ডেটা টাইপ। যখন আমরা ডেটা টাইপ নিই তখন বিভিন্ন ধরনের আমরা ডেটা নিয়ে কাজ করি। সেটা সংখ্যা হতে পারে, সেটা লেখা মানে টেক্সট হতে পারে, স্ট্রিং হতে পারে, সেটা সত্য মিথ্যা হতে পারে, অর্থাৎ বুলিয়ান হতে পারে। তো পাইথনে আমরা যে তথ্য বা ডেটাগুলো নিয়ে আমরা কাজ করি সেই তথ্যের প্রকৃতি বা ধরন নির্ধারণ করার জন্যই আমাদেরকে ডেটা টাইপ শিখতে হয়। মানে কি ধরনের ডেটা সেটা জানার জন্য আমাদের ডেটা টাইপ নিয়ে কাজ করতে হয়। তো ডেটা টাইপে নির্ধারণ করে যে সেটা কোন ধরনের ডেটাকে সংরক্ষণ করতে পারে কম্পিউটারের মেমোরির মধ্যে, অর্থাৎ যখন প্রোগ্রামটা এক্সিকিউশন হয় তখন সেই এক্সিকিউশন অবস্থায় মেমোরির মধ্যে কি ধরনের ডেটাকে সংরক্ষণ করতে পারে সেটা, তারপরে সেই ডেটার ওপর কোন ধরনের অপারেশন করা যাবে সেটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডেটাটা নিয়ে কি অপারেশনস করা যাবে, সেটা অ্যারিথমেটিক না বুলিয়ান অপারেশন করা যাবে, লজিক্যাল অপারেশন করা যাবে কি যাবে না, সেগুলো নির্ধারণ করে। ঠিক আছে, তারপর একটা ডেটা টাইপের উপর নির্ভর করে যে মেমোরিতে ডেটাটা সংরক্ষণ করার জন্য সেটা কতটা স্পেস নেবে সেটাও কিন্তু নির্ভর করে। অর্থাৎ কম্পিউটার মেমোরিতে ডেটাটি কিভাবে সংরক্ষিত হবে, কতটা মেমোরির প্রয়োজন হবে সেটাও কিন্তু ডেটা টাইপের উপরেই কিন্তু নির্ভর করে। সেই জন্য দেখো পরের পয়েন্টে লিখেছি ডেটার জন্য কতটুকু মেমোরি বা র্যামের মধ্যে কতটা স্পেস প্রয়োজন সেটা কিন্তু নির্ধারণ করে ডেটা টাইপের উপর। তো সহজভাবে বলতে গেলে ডেটা টাইপ হলো কম্পিউটারের ডেটার পরিচয় দেওয়ার একটা ব্যবস্থাপনা। যদি আমরা ডেটা নিয়ে অন্য একটা স্পেসিফিক ভিডিও আছে, তবুও এটা ডেটা সম্বন্ধে একটু আলোচনা করি। ডেটা কি? কম্পিউটারের ভাষায় ডেটা বলতে এমন যে কোনো তথ্যকে বোঝায় যা কম্পিউটার গ্রহণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং ফলাফল হিসাবে প্রদর্শন করতে পারে। যেমন কিছু উদাহরণ দিই ডেটার। একজন শিক্ষার্থীর নাম যদি রহিম হয় বা রাম হয় বা যদু, মধু হয় তাহলে সেটা একটা শিক্ষার্থীর ডেটা। তারপরে শিক্ষার্থীর বয়স কত, 17, 15, 14 কিনা, সেটাও কিন্তু একটা শিক্ষার্থীর ডেটা। সে পরীক্ষায় কত মার্কস পেয়েছে, কম্পিউটার সায়েন্সে সাবজেক্টে কত মার্কস পেয়েছে, সেটাও কিন্তু 95 পেয়েছে, খুবই ভালো স্টুডেন্ট, তাই না? তারপরে সে পাস করেছে না ফেল করেছে, সেটা ট্রু না ফলস সেটাও নির্ভর করছে, সেটা হচ্ছে একটা ডেটা। মানে এইগুলো হচ্ছে ওইগুলোই হচ্ছে একটা স্টুডেন্টের ডেটা আমরা বলতে পারি। তো প্রত্যেকটা তথ্যই হচ্ছে আমাদের ডেটা। কিন্তু এখানে একটা সমস্যা আছে, রহিম তারপরে 95, এখানে দেখতে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ধরনের তথ্য। অর্থাৎ এটা একটা স্ট্রিং ভ্যালু, 95 একটা ইন্টিজার ভ্যালু, 17 একটা ইন্টিজার ভ্যালু। তো এই ভ্যালুগুলো যে ডিফারেন্ট সেটা কম্পিউটার জানবে কি করে, সেই জানানোর জন্য আমাদের ডেটা টাইপের কনসেপ্টটা এসছে। ঠিক আছে, তো কম্পিউটারকে জানতে হবে কোনটা টেক্সট আর কোনটা নাম্বার। ঠিক আছে, সো এই পার্থক্য নির্ধারণ করার জন্যই আমাদেরকে ডেটা টাইপ ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেছে ডেটা কি, ডেটা টাইপ কি, এবং এটা কেন প্রয়োজন, কি জন্য প্রয়োজন, সেটা এই পর্যন্ত তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া চাই।
মানে যদি না বুঝতে পারো এতদূর পর্যন্ত যে প্রশ্নগুলো বললাম যদি মাথায় না ঢোকে, তাহলে প্রথম থেকে আবার ভিডিওটা দেখো, দিয়ে এই পর্যন্ত এসো, ঠিক আছে? না হলে কিন্তু মুশকিল। তাহলে আমরা আলোচনা করলাম ডেটা কি, ডেটা কেন গুরুত্বপূর্ণ, ডেটা টাইপ জানাটা কেন গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করেছি। এবার আরও স্পেসিফিক্যালি বোঝার জন্য ডেটা টাইপটা কেন প্রয়োজন, এখানে দেখো আমি লিখে রেখেছি। ধরো যে একজন শিক্ষক একটা খাতায় বিভিন্ন ধরনের ডেটা লিখেছে, যেমন রহিম, এটার ধরন হচ্ছে নাম, বয়স সেটা হচ্ছে 17, তেমন শতকরা নম্বর মানে 100 নম্বরের মধ্যে কত পার্সেন্ট পেয়েছে, 85.50 পেয়েছে। তাহলে এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। পাস ফেল করেছে, সেটা ট্রু না ফল, পাস করেছে না ফেল করেছে, তো সে পাস করেছে সেই জন্য সেটা ট্রু ভ্যালু। তো এখন যদি শিক্ষক বয়স এবং নাম্বার যোগ করতে চাই তাহলে তা সম্ভব, কিন্তু নামের সাথে নাম্বার যোগ করা সম্ভব নয়, তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। কি বললাম, নামের সঙ্গে যদি ধরো এই নামের সঙ্গে যে রহিম প্লাস যদি সে কত নাম্বার পেয়েছে একসঙ্গে যোগ করে দিই, তাহলে সেটাকে যোগ করা কি যুক্তিসঙ্গত হবে না? যোগ করা যাবে। একটা টেক্সটের সঙ্গে তো একটা নাম্বারের, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে বা দশমিক সংখ্যার আমাদের যোগ করতে পারবো না, তাহলে সেটা আমাদের মনে রাখতে হবে। ঠিক একইভাবে কম্পিউটারকে জানাতে হবে যে ডেটার ওপর কোন ধরনের ডেটার উপর কি অপারেশন করা যাবে, ঠিক আছে? তার মানে যেমন এই ধরনের স্ট্রিংয়ের সঙ্গে যেমন ইন্টিজারের বা ফ্লোটিং পয়েন্টে যোগ করা যায় না, তারপরে ট্রু ভ্যালুর সঙ্গে এটার অপারেশন করা যাবে না, তাই না? তো ডেটা টাইপের উপর ভিত্তি করে কিন্তু দুটো ভ্যালুর মধ্যে অপারেশন করা যায়। তো সেই জিনিসটা কিন্তু কম্পিউটারকে বোঝাতে হবে। কীভাবে বোঝাতে হবে? তার ডেটা টাইপ অনুযায়ী কিন্তু তারা বুঝবে কম্পিউটার যে এটা দুটো ডিফারেন্ট টাইপের ভ্যালু, তো এই ডিফারেন্ট টাইপের ভ্যালুগুলোকে আমরা যোগ করতে পারবো না। তো দেখো এখানে উদাহরণ, এখানে এজ দিয়েছি 17 এবং মার্কস দিয়েছি 85। তো আমরা যদি এজ আর মার্কসকে যদি প্রিন্ট করে দিই তাহলে কিন্তু যোগ হয়ে যাবে। এখানে দুটো সংখ্যাকে যোগ করা হয়েছে, কিন্তু এটাও যুক্তিসঙ্গত নয়, কিন্তু দুটো যেহেতু একই ডেটা টাইপ সেহেতু যোগ করা যাচ্ছে, ঠিক আছে? এখানে দুটো সংখ্যাকে যোগ করা আছে, কিন্তু এখানে দেখো এটা কম্পিউটারের কাছে পসিবল যেহেতু দুটো একই টাইপের ডেটা টাইপ আছে। এবার এখন যদি কোনো একটা স্টুডেন্টের নাম যদি হয় রহিম এবং আমরা যদি রহিমের সঙ্গে নেমের সঙ্গে যদি 10 যোগ করতে চাই তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। দেখো আমি এটাকে কিন্তু এইটা যোগ করা সম্ভব, আমি এটা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। দেখো আমি এখন জুপিটার নোটবুকের মধ্যে চলে এসেছি এবং জুপিটার নোটবুকের মধ্যে আমরা এখানে দুটো সংখ্যা দিলাম এবং সংখ্যা দেওয়ার পরে এদের করে যদি প্লাস দিই অর্থাৎ যোগ করি এবং যদি রান করি 120 দিচ্ছে। এখন আমরা যদি এই দুটো ভ্যারিয়েবলের ভ্যালু জানতে চাই, ভ্যারিয়েবলের ডেটা টাইপ জানতে চাই, তো দুটোই ইন্টিজার হবে, ঠিক আছে? তো এখন এটা মার্কস না দিয়ে আমি এজ 1 দিলে মানে হয়তো প্রথম স্টুডেন্টের এজ কত এবং সেকেন্ড স্টুডেন্টের এজ কত সেটা আমি বললাম, এবং দুটো স্টুডেন্টের যোগ করে এজ কত হয়েছে সেটা বললাম। সেটা যদি জানতে চাই তাহলে এজ প্লাস এজ 2, এটা কিন্তু পসিবল এবং এটা যদি রান করি আমাদের সেটা 35 হবে। বাট আমাদের এই প্রোগ্রামটা যদি আমরা করি, অর্থাৎ আমাদের ধরো কারো নাম আছে রহিম না দিয়ে আমার নামে দেবো, এখানে আমার নামই দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু এটা আমাদের ভুল হবে, কারণ কি এটা একটা স্ট্রিং আর এটা হচ্ছে 10 হচ্ছে একটা ইন্টিজার যেটা যোগ করা সম্ভব নয়। এটা দেখো এটা যদি যোগ করতে যাই তাহলে বলবে টাইপ এরর, টাইপ মানে কি ডেটা টাইপের এরর আসছে। আর এখানে কি বলেছে দেখো, ক্যান অনলি কনক্যাটিনেট স্ট্রিং এর সঙ্গে অনলি কনক্যাটিনেট করা যাবে স্ট্রিং নট ইন্টিজার। তাহলে এটা একটা কনক্যাটিনেট, আমাদের ইন্টারপ্রেটার বলছে তুমি এটা কনক্যাটিনেট করতে চাচ্ছ কিন্তু যেটা নেম আছে সেটা স্ট্রিং আর তুমি যেটা কনক্যাটিনেট করছো সেটা হচ্ছে ইন্টিজার, তো সেটা পসিবল নয়। কিন্তু যদি আমরা কনক্যাটিনেট করতে চাই, সার নেম যদি আমরা দিই আর এখানে যদি সার নেম দিয়ে দিই, এরপরে যদি আমরা সার নেমটাকে আমরা যদি অ্যাড করি তাহলে কিন্তু সেটা কনক্যাটিনেট হবে এবং দেখো এখানে আমাদের কি আসছে, আমার পুরো নামটা এখানে কিন্তু চলে আসছে, কিন্তু মাঝে স্পেস আসেনি। স্পেস দেওয়ার জন্য আমরা এইভাবে স্পেস দিতে পারি এবং সেটাকে রান করতে পারি, তাহলে এটা পসিবল। কিন্তু আমরা যদি সার নেমের জায়গায় এখানে আমরা একটা ইন্টিজার ভ্যালু দিয়ে দিই, লেটস সে এখানে আমরা 10 দিয়ে দিলাম, 10 দেওয়ার পরে সার নেমটাই রাখলাম। ভেরিয়েবলের নাম তো যে কেউ কোনো কিছু দিতে পারি, সেটা ডিপেন্ড করছে আমরা ভেরিয়েবলের নামটা কি দিচ্ছি আমাদের নিচে থেকে। এখন যদি এটা যোগ করি তবুও কিন্তু
আমাদের প্রবলেম দেবে একই প্রবলেম। কারণ কি, এখানে সারনেম রেখেছি ঠিক আছে, ভেরিয়েবলের নামটা একই আছে, কিন্তু এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আমাদের 10 আছে, হুইচ ইজ ইন্টিজার। তাহলে এইভাবে যোগ করা কিন্তু বা কনক্যাটিনেট করা পসিবল নয়, তাহলে কিন্তু এরর আসবে, মনে রাখতে হবে। তো এটা এরর তৈরি করবে, কারণ কি স্ট্রিং এবং ইন্টিজার সরাসরি যোগ করা যায় না, সেই জন্য এররটা এসছে। সুতরাং ডেটা টাইপ কম্পিউটারকে বলে দেয় যে ডেটাটা কি ধরনের। আর পাইথন যেহেতু ডাইনামিক টাইপিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে দেখো আমাদের প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু আমরা পাইথনকে বলে দিচ্ছি না যে এটা কি টাইপের। যেহেতু পাইথন ডাইনামিক টাইপিং, সেহেতু নিজে থেকে বুঝে নেবে যে এটা স্ট্রিং বা ইন্টিজার। অর্থাৎ এখানে দেখো, এখানে ইন্টিজার স্পেসিফাই করছে, কিভাবে স্পেসিফাই করছে বা কিভাবে বুঝছে, কারণ এটা ডাইনামিক টাইপিং, সেই জন্য বুঝতে পারছে। সেই জন্য এখানে আমরা লিখে রেখেছি দেখো যে ডেটাটা, সুতরাং ডেটা টাইপটা কি ধরনের, ডেটার ওপর কি ধরনের কাজ করা যাবে, মানে অপারেশন করা যাবে, সেটা কিন্তু কম্পিউটার বলে দেবে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে দেবে। যে কোন কাজ করলে এরর হবে সেটাও কিন্তু আমাদের ইন্টারপ্রেটার বলে দেবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য পাইথনের সব কিছুই অবজেক্ট, এটা মনে রাখতে হবে। অবজেক্ট সম্বন্ধে আরও ডিটেলস আলোচনা করব, কিন্তু জাস্ট মনে রাখবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু সব কিছুকেই, প্রত্যেকটা ডেটাকেই কিন্তু অবজেক্ট হিসেবে ট্রিট করা হয়। তো পাইথনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পাইথন সব কিছুই অবজেক্ট। যেমন সংখ্যা বা বলি, বা নাম্বার বলি, বা স্ট্রিং বলি, বা একটা লিস্ট ডেটা টাইপ বলি, বা একটা ডিকশনারি ডেটা টাইপ বলি, ফাংশন বলি, এমনকি ক্লাসও হচ্ছে একটা অবজেক্ট। তো এটা একটু কনফিউশন লাগতে পারে। দেখো, আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের ডেটা থাকে, সেটা হতে পারে সংখ্যা, হতে পারে স্ট্রিং, হতে পারে এটা একটা ডেটা স্ট্রাকচার, ইটস এ লিস্ট, ডিকশনারি, তারপরে একটা ফাংশন। এগুলো সবই কিন্তু অবজেক্ট হিসেবে ট্রিট হয়, এবং কিভাবে হয় সেটা আমরা ধীরে ধীরে শিখবো। তো এই কথাটা জাস্ট মনে রাখো, এটা আমরা বললাম, কিন্তু এগুলোর ইমপ্লিমেন্টেশন এবং কেন, এর পিছনে লজিক কি আছে, সেগুলো ধীরে ধীরে জানবো। কারণ একটা ভিডিওর মধ্যে তো সব কিছু কনসেপ্ট শেখা সম্ভব নয়, সেই জন্য ধীরে ধীরে আমরা শিখবো, ধৈর্য ধারণ করতে হবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন কোর্সটা শেষ হয়ে যাবে তখন কিন্তু সবই জেনে যাবে। ঠিক আছে, এখানে উদাহরণ দিই, যেমন দেখো x=10 লিখেছি, তারপরে নেম ইকুয়ালস টু পাইথন লিখেছি, এটা একটা ইন্টিজার টাইপের, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের। যেমন নাম্বারস, একটা যদি আমরা লিস্ট এখানে বলি, যেমন 1 2 3, এইভাবে কিন্তু একটা নাম্বার ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালুকে স্টোর করে রেখে দেওয়া যাবে। তো 10 হচ্ছে একটা অবজেক্ট হিসাবে ট্রিট হয়, আমরা যদিও ইন্টিজার বলছি, কিন্তু ইন্টিজারটাও কিন্তু একটা অবজেক্ট হিসাবে ট্রিট হয়। পাইথনও হচ্ছে একটা অবজেক্ট হিসাবে ট্রিট হবে, এবং 1 2 3 এই যে ভ্যালুটা, এটাও কিন্তু একটা অবজেক্ট হিসাবে ট্রিট হয়। সেটা কিভাবে হয়, কেন হয়, সেটার বিস্তারিত আলোচনা করব পরবর্তী সময়ে। জাস্ট এখন এই ইনফরমেশনগুলো মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, পরবর্তী সময়ে আমরা রিজনগুলো বলবো, কারণ একেবারে রিজনগুলো বলা সম্ভব নয়। তো অনেক শিক্ষার্থী মনে করে যে ভেরিয়েবলের ভিতরে ভ্যালু রাখা হয়, বাস্তবে পাইথন একটু ভিন্নভাবে কাজ করে। কি ভিন্নভাবে কাজটা কি, সেটা অবজেক্ট হিসাবে রিপ্রেজেন্ট অ্যাকচুয়ালি করে, সেটা মনে রাখো এখন। ঠিক আছে, তো এখন জাস্ট একটু আইডিয়া দিই যে ভেরিয়েবল এবং পাইথনের অবজেক্টের মধ্যে সম্পর্ক কি, অবজেক্টের মধ্যে এবং ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক কি। যখন আমরা লিখি x=10, এটা যখন লিখি তখন পাইথন প্রথমে মেমোরিতে 10 বলে একটা অবজেক্ট তৈরি করে, এরপর ভেরিয়েবল x সেই অবজেক্টকে রেফারেন্স করে। তো অবজেক্টের মধ্যে আমাদের কল বাই সবসময় রেফারেন্স চলে। ঠিক আছে, এবার কল বাই রেফারেন্স কি, এটাও একটু বোঝা একটু কঠিন প্রথম দিকে, কারণ কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, এগুলো অনেকটা কনসেপচুয়াল ব্যাপার, সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে ব্রেক ডাউন করব টপিকগুলো। কিন্তু মনে রাখো যে 10 যে ভ্যালুটা আমরা রাখছি সেটা মেমোরিতে থাকে, আর সেই মেমোরিতে আমাদের একটা অ্যাড্রেস থাকতে হবে। ঠিক আছে, সো সেই অ্যাড্রেসটাকেই আমাদের সেই অবজেক্টের রেফারেন্স বলছি, মনে থাকবে। তো এখন মনে রাখো যে পাইথনে যখন আমরা x=10 লিখি তখন মেমোরির মধ্যে কি করা হয়, মেমোরির মধ্যে কোনো একটা স্পেসের মধ্যে আমাদের 10টাকে স্টোর করে রেখে দেওয়া হয়, এবং 10টা স্টোর করে যখন রেখে দিই তখন সেই ভেরিয়েবলটার একটা রেফারেন্স থাকে, সেই রেফারেন্সটাকেই আমরা পরবর্তী সময় আমাদের প্রোগ্রামের কাজে লাগাই সেই 10টাকে কল করার জন্য। আর সেই রেফারেন্সটা আমাদের কার সঙ্গে সম্পর্কযুক্ত, x এর সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, অর্থাৎ ভেরিয়েবলের মধ্যে আসলে ভ্যালু নয়, ভেরিয়েবলের মধ্যে অ্যাকচুয়ালি রেফারেন্স থাকে। অর্থাৎ ভ্যালুটা, ভেরিয়েবল এক্সটা কোথায়
কোন মেমোরি অ্যাড্রেসে আছে তার রেফারেন্সটা ভেরিয়েবল এক্স এর মধ্যে থাকে এবং এক্স সেই রেফারেন্সের ভ্যালুটাকে ধরে রাখে যাতে করে সেই অবজেক্টটার মেমোরি থেকে উঠিয়ে নিয়ে আসা যায়। এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো নেক্সট টপিকে আমরা চলে যাই, পাইথনের ডাইনামিক টাইপিং। অন্যান্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল তৈরি করার সময় ডেটা টাইপ লিখতে হয়, যেমন সি প্রোগ্রামিংয়ে কীভাবে লিখতে হয় আমি অলরেডি বলেছি। যখন আমরা ভেরিয়েবল বানিয়েছি তখন যখন ভেরিয়েবলের সংজ্ঞা দিয়েছি তখন আমরা ইন্টিজার এইভাবে একটা ভেরিয়েবলের নাম এবং তারপরে ভেরিয়েবলটা লিখেছি। কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইভাবে লিখতে হয় না বা সেমিকোলন দেওয়া লাগে না, জাস্ট এইটুকু ইনফরমেশন দিলেই কিন্তু একটা ভেরিয়েবলকে লিখতে পারা যায় বা একটা ভেরিয়েবলের রেফারেন্স তৈরি করা যায় কম্পিউটার মেমোরির মধ্যে। তো এজ ইকুয়াল টু 17 এইভাবে লিখলেই কিন্তু বুঝে যায়, পাইথন নিজেই বুঝে যায় যে এটা একটা ইন্টিজার টাইপের ডেটা। এটাকেই বলে ডাইনামিক টাইপিং। উদাহরণ এক্স ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু, তারপরে যদি পাইথন লিখে দিই, প্রথমে এক্স ভেরিয়েবল কি থাকে, যখন আমরা এক্স ভেরিয়েবল 10 লিখি তখন প্রথমে এক্স ভেরিয়েবলের মধ্যে ইন্টিজার যাই, মানে ইন্টিজার অবজেক্টের রেফারেন্স থাকে। তারপর যখন আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে আবার আপডেট করে সেটাকে পাইথন করে দিই, মানে স্ট্রিং দিয়ে দিই, তখন এক্স ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং অবজেক্টের রেফারেন্স চলে যায়। আর অর্থাৎ এক্স ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন টাইপের অবজেক্ট রেফারেন্স কিন্তু সময়ে সময়ে চেঞ্জ হতে পারে, সেটাই বোঝানোর জন্য এটা বলা হচ্ছে। তো এই সুবিধার কারণে পাইথন অত্যন্ত সহজ এবং বিগিনার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিতি পাই। কারণ কি, আমাদের এটা টেনশন রাখতে হয় না যে ভেরিয়েবলটা আগে কী ধরনের ভেরিয়েবলে ডিক্লেয়ার করেছি। যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমরা এজ বলে দিই 17, তো ওর মধ্যে কিন্তু আমরা স্ট্রিং পরবর্তী সময়ে ইনসার্ট করতে পারবো না, এটা হচ্ছে লিমিটেশন। বাট পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা ভেরিয়েবলকে যদি আমরা এক্স বলে ডিক্লেয়ার করে দিই, এক সময় যদি সেটার মধ্যে 10 ভ্যালু অর্থাৎ ইন্টিজার ভ্যালু রেখে দিই, এক ধরনের ডেটা টাইপের ভ্যালু রেখে দিই, পরবর্তী সময়ে কিন্তু ডেটা টাইপের ভ্যালুটা কিন্তু পরবর্তী সময় আমাদের চেঞ্জ করতে পারি এবং সেই অনুযায়ী অবজেক্ট রেফারেন্সটা কিন্তু চেঞ্জ হয়। ওকে, এই জন্য পাইথন প্রোগ্রামিং শেখা অত্যন্ত সহজ। কেন সহজ প্রথমে আমরা বলেছিলাম, কিন্তু এবার ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে যে কেন সহজ বলা হয়। অ্যাকচুয়ালি যেই জিনিসগুলোকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব জটিলভাবে করা হয়, কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো খুবই সহজভাবে হয়ে যায়। সেই জন্য যারা বিগিনার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ এই জন্যই বলা হয়, কারণ এই টেনশনগুলো, ডেটা টাইপের টেনশনগুলো কিন্তু প্রোগ্রামিংয়ের মধ্যে থাকে না, সেটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজে থেকে হ্যান্ডেল করে। এবং যদি কোনো এরর আসে, তো এররটা কিন্তু ইউজারকে বা যে ডেভেলপ করছে কোডটা, সফটওয়্যারটা লিখছে, তাকে কিন্তু ইনফর্ম করে দেয় যে এই ভুলটা তুমি করছো ইজিলি, তখন আমরা ধরে নিতে পারি। তো পাইথনের প্রধান ডেটা টাইপের ক্যাটাগরি যেগুলো আছে, এই ক্যাটাগরিগুলো সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এবং এটার পার্ট 1 আমরা এখানে আলোচনা করলাম। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কত ধরনের ডেটা টাইপ আছে তার ক্যাটাগরিটা সম্বন্ধে আমরা নতুন ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা এখনো পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের কমিউনিটি থেকে তুমি বিভিন্ন ধরনের গ্রুপস আছে, সেই গ্রুপগুলোতে তুমি যদি জয়েন করতে চাও বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য, তাহলে সেই গ্রুপে জয়েন করতে পারো। এবং এই ভিডিও সম্বন্ধে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে এই নাম্বারে এসে এখানে স্ক্যান করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।